অভিমান। আমি মধুমিতা, আর 5টা মেয়ের মতো একজন অত্যন্ত সাধারণ একটা মেয়ে। তবে হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সংসারের এহেন সমস্ত কাজে আমি পারদর্শী। যদিও আমি একটা সরকারি স্কুলের দিদিমণি, তবুও আমার নিজের কোনো স্বাদ আহ্লাদ বিশেষ নেই। ছোটবেলা থেকেই সাদামাটা আমি, সাজতে পছন্দ করি না। একটু গম্ভীর প্রকৃতিরও বটে। কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, কোথাও ঘুরতে যাওয়া আমার ঠিক পছন্দ নয়। এক কথায় ভিড়ভাট্টা একটু এড়িয়েই চলি বলে বাড়ির সবাই গেলেও আমি বাড়িতে থেকে যেতাম। সমস্যা হলো আমি বিয়ে করতেও ঠিক ইচ্ছুক নই। কেন নই তা আমি ঠিক বিশদ জানি না। তবে বিয়ে ব্যাপারটাতে আমার একটা ভীতি কাজ করে সব সময়। একটা অচেনা অজানা ছেলে কেমন হবে, সে আমায় ভালোবাসতে পারবে কিনা, আমি তাকে মানাতে পারবো কিনা, এসব ভাবলেই ভয়ে গায়ে কাঁটা দেয়। আমার বিয়ের চিন্তায় অস্থির হয়ে আমার আত্মীয় স্বজন কলিগরা পর্যন্ত আমাকে ধরে মাঝে মাঝেই বোঝাতে বসতো যে বিয়ে করে আমার নিজস্ব একটা সংসার হওয়া একান্ত দরকার। কিন্তু আমি ভরসা পেতাম না কিছুতেই। আমি শ্যামলা, এমন কিছু আহামরি সুন্দরীও নই যে যার সাথে বিয়ে হবে সে মাথায় তুলে রাখবে। তাই যখন খবরের কাগজে দেখি বা টিভির খবরে বিভিন্ন রকমের বধূ নির্যাতনের খবর যখন শুনি, তখন বড্ড ভয় লাগে। তাই বাড়ি থেকে বলা সত্ত্বেও বিয়েতে রাজি হইনি। আমাকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে অবশেষে আমার থেকে ছোট 2 ভাইয়ের বিয়ে হয়ে গেল। আর আমাদের সমাজে বিয়ের বয়স বলতে যা বোঝায় সেটাও আমার পেরিয়ে গেল। আমার জীবনের ব্রত হয়ে গেল বাবা মা এবং তাদের অবর্তমানে ভাইদের সংসারেই কাটানো। কিন্তু ভগবানের ইচ্ছে মনে হয় ঠিক তা ছিল না। বিয়ে করব না ব্রত চলাকালীন আমার ছোটবেলার প্রিয় বান্ধবীর দাদার হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হলো। ওদের বাড়ি খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ির 2টো বাড়ির পরেই। অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বুকের মধ্যে এই প্রথম কেমন যেন ছ্যাঁত করে উঠল। মাকে বলে বান্ধবীর সাথে হাসপাতালে গেলাম। হাসপাতালের বেডে ওকে শুয়ে থাকতে দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেই সঙ্গে ভীষণ মন খারাপে মন ভরে গিয়েছিল। জানি না কেন এমন হচ্ছিল, বুঝতেও পারছিলাম না। ওর ডান দিকের কলার বোন ভেঙে গিয়েছিল। দেখতে গিয়ে সেদিন বেশ কিছুক্ষণ ওর মাথার কাছে বসেছিলাম নিঃশব্দে, আর ভাবছিলাম আমার এত কষ্ট হবার কারণ কি। এরপরেও ও যতদিন হাসপাতালে ছিল ততদিন আমি স্কুল ফেরত পথে বান্ধবীকে সঙ্গে নিয়ে দেখা করতে গেছি, যথারীতি বাড়িতে না জানিয়ে। দেখা করা মানে কিছুক্ষণ ওর মাথার পাশে চেয়ারটাতে বসে থাকা। ও আমাকে দেখে একটা আলতো হাসি দিত, আর কোনো কথা হতো না আমাদের। কিন্তু আমি চাইতাম ও কিছু বলুক আমাকে। ওর এই কিছু না বলার জন্যই যে আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে তা মর্মে মর্মে উপলব্ধি করলাম আজ। কিন্তু এই 34 বছর বয়সে এই প্রথম আমার অবরুদ্ধ মনের দ্বার যে খুলল তা অনুভব করলাম ভীষণভাবে। একেই বুঝি ভালোবাসা বলে। অদ্ভুত ব্যাপার না? ছোট থেকে যাকে চিনি, পাশের বাড়ি, প্রিয় বান্ধবীর একমাত্র দাদা, কিন্তু কোনোদিন কথা হয়নি, শুধুমাত্র 2-1বার তাকানো ছাড়া। আর আজ আমি তার প্রেমে পড়লাম, নাকি পড়েছিলাম অনেক আগেই। ভিতরে ভিতরে ওর প্রতি ভালোবাসাটা ছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টে তার বহিঃপ্রকাশ হলো মাত্র। এটাও এক ধরনের মানসিক অ্যাক্সিডেন্ট বটে। বুঝলাম খুব দরকার ছিল এটার। হাসপাতাল থেকে ফেরার পর ওর সাথে দেখা করার আর বিশেষ কোনো সম্ভাবনা নেই, অথচ আমি বুঝতে পারছিলাম আমার কষ্ট হচ্ছে ওর সাথে দেখা করতে না পেরে। কিন্তু ওই দিক দিয়ে কোনো ইঙ্গিত পাচ্ছিলাম না। ভীষণভাবে চেয়েছিলাম ও কিছু একটা বলুক, কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমি আর থাকতে না পেরে নির্লজ্জের মতো আমার মনের কথা বান্ধবীকে বললাম। অবাক হলাম বান্ধবীর উত্তর শুনে। অনেক দিন আগে থেকেই ওদের বাড়িতে ওর মায়ের নাকি আমার মতো লক্ষ্মীমন্ত মেয়েকে পছন্দ। যদিও ওর দাদা রেলে চাকরি করে, তবুও তুলনায় আমরা নাকি অনেক বড় লোক। আমি আবার আমার সরকারি চাকরিজীবী বাবার একমাত্র মেয়ে, তার ওপর আমিও সরকারি চাকরি করি। হয়তো মেনে নেবে না। সব থেকে বড় কথা, আমার বাবার সাথে ওর বাবার জায়গা জমি নিয়ে ভীষণ বিবাদ ছিল এক সময়। যদিও ওর বাবা আর নেই, তবুও সেই এক সময়ের বিবাদের কথা ভেবে ওরা চুপ ছিল। ওরা সাহস পায়নি বলতে। নইলে ওর দাদারও নাকি আমাকে খুব পছন্দ অনেক আগে থেকেই, মনে মনে ভালোওবাসে আমাকে। শেষের এই কথাটুকু শোনার পরে নিজের বুকের হার্টবিটের শব্দও যেন শুনতে পাচ্ছিলাম আমি। ও আমাকে ভালোবাসে। বিয়ে করব না ব্রত ভেঙে প্রেম শুরু হলো আমাদের।
মনের মতো মানুষ পেলে ব্রত ভাঙাই যায়, ওতে কোনো পাপ হয় না। দুজনেই চাকরি করি বলে দেখা করার সময় হয় না, তাই প্রেম সীমাবদ্ধ থাকলো মোবাইলে। ঠিক করলাম আমার বাবাকে আমাকেই বলতে হবে, বোঝাতেই হবে, মানাতেই হবে। অতএব আমি যে মেয়ে এতদিন বিয়ে করতে প্রবল আপত্তি জানিয়েছিলাম, সেই মেয়ে একদিন নিরুপায় হয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করার কথা বাড়িতে জানালাম। বাড়িতে প্রবল অশান্তি শুরু হলো। বাবা মা কিছুতেই মেনে নিলেন না। বড় ভাইও অরাজি। একমাত্র ছোট ভাই আর ভাইয়ের বউ খুশি হলো এই ভেবে যে দিদি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে। পাত্রও জানাশোনার মধ্যে। সব থেকে বড় কথা, পাত্র সব দিক থেকেই অনেক ভালো, সুযোগ্য। কিন্তু আমার বাবাকে মানানো গেল না কিছুতেই। তিনি ওই সমান স্ট্যাটাসে বিশ্বাসী। স্ট্যাটাস সমান না হলে মেয়ের বিয়ে দেবেন না। তাই ওই বাড়িতে মেয়েকে বিয়ে কখনো নয়। আমার বাবা সরকারি চাকুরিরত ছিলেন এক সময়, এখন রিটায়ার করেছেন। বাবা আমার প্রেরণা। মার থেকে বাবার কাছে আমার যত আবদার। বাবা অফিস থেকে ফিরলে তবেই বাবার কাছে পড়তে বসা, বাবার সাথেই সারাদিনের সমস্ত কথা শেয়ার করা। সেই ছোট্ট থেকে আমাদের পড়াশোনার পিছনে বাবা এক নাগাড়ে লেগে না থাকলে, আর কড়া শাসন না থাকলে আমার এবং আমার দুই ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে চাকরি, এসব এত সহজে কখনোই সম্ভব হতো না। বাবাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। বাবার অনুমতি না পেলে কিভাবে নতুন জীবন শুরু করব? বাবাকে কত বোঝালাম, কাঁদলাম, অশান্তি চলল। না খেয়ে স্কুলে গেলাম। স্কুলে আমার দাদা স্থানীয় এক কলিগও এসে পর্যন্ত বাবাকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলো, কিন্তু তবুও আমার বাবাকে এক বিন্দু টলাতে পারলাম না। প্রায় 6 মাস এই টানাপোড়েনের মধ্যে পড়ে যখন ভীষণ কষ্ট হচ্ছিল, শেষে মনস্থির করলাম, থাক, বাবা যখন চাইছে না, বিয়েটা করব না। এই শুনে আমার ছোট ভাইয়ের বউ আমাকে বোঝালো, বাবা রাগ করেছেন, এক সময় রাগ ঠিক হয়ে যাবে। তুমি বিয়ে করতে অনেক কষ্টে অনেক দিন পরে রাজি হয়েছো, এখন বাবার জন্য যেন অমত হবে না। তবুও আমি বাবার কাছে গিয়ে আবার কাঁদলাম। আমার বাবা, যে বাবা ছাড়া আমার দিন চলতো না, যে বাবা আমার প্রতিদিন স্কুলে কি হয়েছে সমস্ত গল্প খুঁটিয়ে খুঁটিয়ে শুনতো ধৈর্য ধরে, পরামর্শ দিত কি করণীয়। কিছু ঘটলে যে বাবাকে আমি যতক্ষণ না বলতে পেরেছি আমার শান্তি হতো না, সেই বাবা আমার আর একটা কথাও শুনলেন না। আমার দিকে না তাকিয়েই বলে দিলেন, ওই ছেলে বিয়ে করলে এই বাড়িতে নাকি আমার জায়গা হবে না। তীব্র অভিমান আর ভীষণ কষ্ট হলো আমার। কি এমন করেছি আমি? ভালোবেসেছি তো, কেন বাবা বুঝছেন না? আমার মনে নানা টানাপোড়েনেও ও খুব কষ্ট পাচ্ছিল। ও বলেছিল ও কথা বলতে আসবে আমার বাবার সাথে, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আমি জানি আমার বাবাকে টলানো যাবে না। আমি যখন পারিনি তখন কেউ পারবে না, শুধু শুধু অপমানিত হবে ও। অবশেষে সিদ্ধান্ত নিলাম, নিজের যেটুকু সামান্য প্রয়োজন সেইটুকু আমার স্কুল ব্যাগে গুছিয়ে নিয়ে সবাইকে প্রণাম করে সবার সামনে দিয়ে বের হয়ে গেলাম। বলাই বাহুল্য, বাবা আমার প্রণাম নেননি। আসার সময় বাবার সামনে আমি একটুও কাঁদিনি, কিন্তু ভিতরটা ভেঙে যাচ্ছিল আমার, প্রচণ্ড অভিমানে আর কষ্টে। আমার চিরপরিচিত ঘরবাড়ি ত্যাগ করে বাবার আশীর্বাদ ছাড়াই বিধ্বস্ত মনে চললাম নতুন সংসারের উদ্দেশ্যে। একে অজানা সংসারের ভয়, তার ওপর ছেড়ে আসা সংসারের কষ্ট। নিজের বিয়ের আনন্দটুকু যে কি, তা সেই অর্থে অনুভব করতে পারলাম না। অবশেষে 34 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলাম। হ্যাঁ, ভীষণ জাঁকজমকভাবে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল ওদের মাসির বাড়িতে। বিয়ের অনুষ্ঠানের কোনো ঘাটতি ছিল না, শুধু আমার বাবা মায়ের উপস্থিতির ঘাটতি ছাড়া। প্রতি মুহূর্তে বাবা মাকে স্মরণ করেছি, ওনাদের প্রচণ্ড অভাব বোধ করেছি, ভিতরে ভিতরে কান্না করেছি। আমার স্বামীকেও বলতে পারিনি, ওর মন খারাপ হবে বলে। আজ বিয়ে হয়েছে আমার 5 বছর হয়ে গেছে। দেবতার মতো স্বামী আর মনের মতো শাশুড়ি সংসার পেয়েছি। তবুও ভিতরটা বাবার জন্য মাঝে মাঝে মোচড় দিয়ে ওঠে। মা একটু হলেও নরম হয়েছিল আমার ছেলে হবার পরে। দেখতে দেখতে আমার ছেলে 4-এ পড়ল। খুব আশা করেছিলাম এবার হয়তো আস্তে আস্তে বাবাও মেনে নেবেন। রাস্তাঘাটে স্কুলে যাবার পথে মাঝে মাঝেই দেখা হয় বাবার সাথে। কতবার মনে হয় যে একটা প্রণাম করি, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে না। কারণ বড় হলে ভালোবাসার আকুলতাটা আমরা সহজে দেখাতে পারি না, অভিমানটাই বড় হয়ে দাঁড়ায়। ছেলেকে নিয়ে রাস্তায় বাবার সামনাসামনি পড়েছি কতবার। বাবাকে পাশ দিয়ে যেতে দেখে আমি দাঁড়িয়ে গেছি ছেলেকে কোলে নিয়ে। ছেলেকে চিনিয়েছি, এই যে তোমার দাদু।
বাবা এক পলকও তাকাননি, পাশ কাটিয়ে চলে গেছেন। খুব কেঁদেছি বাড়ি গিয়ে। কি অন্যায় করেছি এমন? তাহলে যে সবাই বলে আসলের থেকে সুদের দাম বেশি। আমার বর সাদা মাটা মানুষ। আমার কষ্ট দেখে দুই একবার বলেছে সে যাবে আমার বাবার কাছে, কিন্তু আমি বারণ করেছি, কারণ আমি জানি ও গেলে শুধু শুধু অপমানিত হবে। বাবা মেনে না নিলেও আমার অন্যান্য আত্মীয় স্বজনরা মেনে নিয়েছিলেন আমাদের কাকুর ছেলের বিয়েতে, তাই আমাদেরও নিমন্ত্রণ। বিয়েতে যাব কি যাব না সেই নিয়ে একটু দোনামোনা করে শেষ পর্যন্ত যাওয়া স্থির করলাম। কাকুর ছেলেরও অন্য কাস্টের মেয়ের সাথে প্রেম করে বিয়ে, তবুও কাকু কি সুন্দর মেনে নিয়েছেন। আমরা গিয়েছি বিয়ে বাড়িতে। ঢুকেই দেখলাম বাবা দূরে এক কোণে বসে আছেন লাঠি হাতে। মাঝে মাঝে মনে হয় বাবাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলি, বাবা তুমি আমাকে খুব বকো, ছোটবেলার মতো বকো, কিন্তু এভাবে দূরে ঠেলে দিয়ে আর কষ্ট দিও না। কিন্তু আমি পারি না আর এখন। কোথা দিয়ে যেন এক তীব্র অভিমান আমাকেও আটকে রাখে। বিয়ে বাড়ির স্টল থেকে ছেলেকে চিকেন পকোড়ার বাটি ধরিয়ে দিয়ে আমি আর আমার বর আত্মীয়দের সাথে গল্প করছিলাম। হঠাৎ খেয়াল করলাম ছেলেকে যেখানে বসিয়ে দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি না। কাছে পিঠেই থাকবে ভেবে আমি আর আমার বর এদিক ওদিক খুঁজতে থাকি। কিছুক্ষণ পরে আমার বর দেখি আমাকে ইশারায় ডাকছে। রান্না হচ্ছে যেখানে তার পাশে একটা আড়াল মতো জায়গা, সেখানে একটি চেয়ারে আমার রাগী অভিমানী বাবা, আর বাবার কোলে আমার ছেলে। বাবা আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন, আর আমার ছেলে দাদুর কোলে বসে কত কি যে গল্প করছে এতদিন পরে দাদুকে কাছে পেয়ে। ছেলে গল্প করতে করতে মাংসের পকোড়া একটা একটা করে দাদুর গালে দিচ্ছে। আর আমার বাবা, যার হাই প্রেশার ও অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য মাংস খাওয়া বারণ, তিনি নির্দ্বিধায় গাল হাঁ করে পকোড়া খাচ্ছেন। মাঝে মাঝে আমার ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু দিচ্ছেন, আর চশমা তুলে নাতিকে লুকিয়ে চোখে জল মুছছেন। এ অপরূপ স্বর্গীয় দৃশ্যে আমার চোখে জল চলে এলো। আমার রাগী বাবা, প্রচণ্ড অভিমানী বাবা, ইগো প্রবলেমের জন্য সামনে আসতে পারেননি এতদিন। আমি এই কয়েক বছর যেমন কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন উনিও। আজ সেটা উপলব্ধি করলাম। ইচ্ছে হলো বাবার কাছে দৌড়ে যাই, কিন্তু বাবাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলতে চাইনি। কিন্তু হু হু করে কেঁদে ফেললাম আমি। আমার চোখে জল দেখে আমার বর আমাকে হাত চেপে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করলো। দাদু আর নাতিকে বিরক্ত করলাম না। থাক না দুইজন একান্তে আড়ালে কিছুক্ষণ। আমার বিয়ের জন্য বাবার মনে যে রাগ ও অভিমান জমেছে সব কষ্ট মুছে যাক, গলে যাক সমস্ত মলিনতা। নিঃশব্দে চলে আসতে গেলাম, কিন্তু ছেলে আমাকে দেখতে পেয়ে মা বলে জোরে ডেকে উঠল। আমি আর পারলাম না। এতদিন পরে আমার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে সমস্ত কষ্ট চোখের জলে ভাসিয়ে দেবার এই সুবর্ণ সুযোগ আর কখনো পাবো না বুঝলাম। ছুটে গিয়ে বাবার পায়ে হাত ছোঁয়াতেই বাবা বুকে টেনে নিলেন আমাকে, ঠিক আগের মতো। আমার সাদামাটা বরটা দূরে দাঁড়িয়ে ছলছল চোখে ভেবলুর মতো দেখছিল আমাদের বাবা মেয়ের মিলন। বাবা ওকেও ইশারায় কাছে ডাকলেন। ও কাছে আসতে ওর হাত ধরে কান্না করে কি যে বললেন বোঝা গেল না। দুজনে প্রণাম করলাম বাবাকে। আমাদের প্রণাম করতে দেখে আমার ছেলেও টুপ করে প্রণাম করলো। বাবা আমার দাদু বলে ছেলেকে কোলে তুলে নিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।